বাংলাদেশের সংবিধানে কি গণভোটের কোনো নিয়ম আছে, বা আমাদের রাজনৈতিক প্রক্রিয়া গণভোটের জায়গা কি আছে? তো সেটি তো নেই। তো এটা তো সম্পূর্ণভাবেই মৌলিকভাবেই প্রথমত এটা সম্পূর্ণভাবে বেআইনি। এটি করার তো অধিকারী বর্তমান সরকার বা বর্তমান কর্তৃপক্ষ যেভাবেই ক্ষমতা দখল করুক না কেন, তাদের তো সেটি নেই। তো সে কারণে এটির কোনো ভিত্তি আছে বলে আমি মনে করি না। এবং এটি একটি দিক। আর আরেকটি হচ্ছে যে আইনের মাধ্যমে এটি তারা করেছে, যে বাংলাদেশ তারা এই জুলাই সনদ আদেশ দিয়েছে, এটিও কিন্তু বাংলাদেশে কোনো সরকার কখনো দেয়নি। এটিও সম্পূর্ণ বেআইনি। কারণ কোনো সরকার কখনো এটি দিতে পারে না। আমাদের অধ্যাদেশ সহ যখন সংসদ কার্যকর থাকে না, তখন এই ধরনের কোন উদাহরণ থাকলো আদেশ দেওয়ার উদাহরণ এটি প্রথম। তো যে কারণে এটি আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থা, আমাদের বিধি ব্যবস্থা, আমাদের গণতান্ত্রিক নিয়ম কানুন, এটির সম্পূর্ণ পরিপন্থী। যে কারণে এটি ভবিষ্যতেও এটার আইনগত কোনো ভিত্তি থাকবে বলে মনে করি না। আরেকটি হচ্ছে যে এটি গণভোট তো গণকে নিয়ে, জনগণকে নিয়ে। জনগণের কি এটি নিয়ে কোনো আগ্রহ? আপনি বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন, যে কোনো দলের যে কোনো কর্মীকে জিজ্ঞেস করুন, গণভোট নিয়ে কি কোনো আগ্রহ আছে? এই গণভোট তো একটা তামাশার বিষয়বস্তুতে পরিণত হচ্ছে। একটা জনগণ একটা জোক, গণতন্ত্রের সঙ্গে একটা প্রতারণা, এবং আইনের সঙ্গে এক ধরনের হাস্যরক রকমের তামাশাই আমরা বলবো। এবং আজকে দেখুন যে আওয়ামী লীগের কথা যদি আমরা বাইরেও রাখি, আজকে দেখুন যে বিএনপি তারা তারা এটা গণভোট নিয়ে কি মন্তব্য করছে, তাদের মন্তব্য দেখেছি যে এটা নিয়ে তাদেরও কোনো ধরনের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, প্রত্যাশা কিংবা কোনো কিছু কিন্তু নেই। তার মানে এটি কিন্তু রাজনৈতিক দলগুলোর সেই অর্থে সমর্থন নেই। এটিকে কেন্দ্র করে ধরনের সরকার প্রচারণা করছে। এখানে সরকার গণভোট কখনো যদি আমরা রাষ্ট্র বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকেও দেখি যে গণভোটের আয়োজন যদি কোনো কর্তৃপক্ষ কখনো করে, সেখানে তার তো অন্তত নিউট্রালিটি থাকতে হয়। সেখানে সরকার নিজে একটা পক্ষ অবলম্বন করছে যে গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে, যেখানে রাজনৈতিক দলগুলো অন্য কোনো রাজনৈতিক দলের এটিকে কেন্দ্র করে কোনো ধরনের প্রচারণা, কোনো ধরনের ক্যাম্পেইনিং কোনো কিছুতে নেই। গণভোট তো যদি কখনো আইনগত অনুমোদন হয় অতীতে, যখন আইনগত কর্মপ্রক্রিয়ার মধ্যে থাকে, তখন সেটাকে কেন্দ্র করে অনেক বিষয়বস্তু তো আসে, প্রচারণা চলে। যখন আপনি মনে থাকবে যখন ব্রেক্সিটের বিষয়টি আসে, যেটি গণভোটের মাধ্যমে নির্ধারণ করার চেষ্টা করছে, সেটিকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক কর্মসূচি নির্ধারিত হয়েছে। তো এখন কি বাংলাদেশে সেটি হচ্ছে? গণভোটের কোনো বিষয়ে কি রাজনৈতিক দলগুলোর না মতৈক্য আছে, না রাজনৈতিক প্রতিযোগিতার আগ্রহ আছে? আরেকটা হচ্ছে যে প্রতারণা। দেখেন, খালি চোখে আপনি দেখতে পাবেন যে তারা এই জুলাই সনদে স্বাক্ষর করেছে। ধরুন যে অন্যান্য বিষয়গুলো বাদে দিই, তাদের দেয়া যুক্তি তারা কতটুকু মেনে চলছে সেটা যদি আপনি দেখেন, যে ধরুন আপনি নারী সদস্যের কথা যদি বলি, যে জুলাই সনদে তারা লিখেছে যে এতজন 5% তারা রাজনৈতিক দল তারা মনোনয়ন দেবে। জামায়াত ইসলাম কি কোনো নারী সদস্যকে মনোনয়ন দিয়েছে? তো এই কিংবা বিএনপির একটা রাজনৈতিক দল, তারা কি সেই সনদ অনুযায়ী কিংবা তাদের যে প্রত্যাশা অনুযায়ী তার নারীদের কি তারা অগ্রাধিকার দিয়েছে? কিংবা এই গণভোটের স্টেক হোল্ডার তারা বলছে যে অন্য রাজনৈতিক দল এটা নিয়ে জোরে সোরে কথা বলেছে, কিংস পার্টি, এনসিপি, তো তারা কি তারা নিজেরা তো গণভোট সরকার, এই যে দখলদার সরকার সেখানে তারা স্বাক্ষর করেনি। তারা সেখানে স্বাক্ষর করেনি, আবার এখানে গণভোট নিয়ে তারা হম্বিতম্বি। তো এর পুরো বিষয়টা আসলে একটা লেজে গোবরে বিষয়। এবং বাংলাদেশের মানুষ, আমি যেটি বলছিলাম যে বাংলাদেশের মানুষ এটির ন্যূনতম কোনো আগ্রহ নেই। আরেকটা হচ্ছে যে এটা তো সরকার কিংবা এটা এই দখলদার সরকারের যে অবৈধ প্রধান উপদেষ্টা, এই পুরো রাষ্ট্র ব্যবস্থাটাকে যেন একটা ব্যাংকের প্যাকেজ, কিংবা ধরতে পারেন যে একটা লিমিটেড কোম্পানির তিনি ব্যক্তি মালিকানাধীন একটা প্রতিষ্ঠান, যেটা চায় তার সেটি করে ফেলবে। এখানে একটা সংবিধানের পরিবর্তন, একটা রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন, আমাদের প্রতিষ্ঠানগুলোর ক্ষমতার ভারসাম্যের পরিবর্তন, এই যে বড় বড় বিষয়গুলো যেগুলো জনগণের প্রতিনিধিদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্ধারিত হতে হবে, আজকে এই বিষয়গুলোকে তারা এই বিষয় এইখানে তারা গণভোটের মাধ্যমে এভাবে এই প্রক্রিয়া নির্ধারণ করতে যাচ্ছে। তো এটা আসলে আমাদের রাষ্ট্র ব্যবস্থাকে তারা যে সম্পূর্ণভাবে অকার্যকর এবং ব্যর্থ করে দিয়েছে, এটিরও একটা প্রমাণ। আরেকটা হচ্ছে যে আপনি যদি তারা যেটা করছে সেখান থেকেও যদি আপনি দেখেন যে গণভোটে এতগুলো প্রশ্ন, হাজারটা প্রশ্ন তারা করেছে, এবং উত্তরের ক্ষেত্রে তারা আপনি দেখবেন যে বিকল্প কি আছে মানুষের সামনে, এতগুলো প্রশ্নের তারা উত্তর চাচ্ছে, এবং সেখানে হ্যাঁ বা এবং না এর ভিতরে। এখন ধরুন কথার কথা, যেহেতু আপনি 10টি বিকল্প দিচ্ছেন, আপনি 10টি প্রশ্নের বিষয়ে, 10টি জিজ্ঞাসার বিষয়ে কিংবা 10টি প্রস্তাবনার বিষয়ে আপনি পরিবর্তন নিয়ে আসতে চাচ্ছেন। এখন আমি বাংলাদেশের একজন নাগরিক, ধরুন যে আমার
ভোটাধিকার আছে, আমি ভোটাধিকার প্রয়োগ করবো। এখন আমি 6টি বিষয়ে সমর্থন করি, আমি 4টি বিষয়ে সমর্থন করি না। তো আমি বাংলাদেশের নাগরিক হিসেবে আমি কি করব? মানে আমি তাদের দেওয়ার সংজ্ঞা অনুযায়ী যদি আমি আমার করণীয় কি? আমি হ্যাঁ ভোট দেওয়ার মাধ্যমে আমি যে 4টি বিষয়ে সমর্থন করছি না সেটিকেও আমি সমর্থন করছি, কিংবা যে পুরো বিষয়টি তো যে হয়তো 5টি সমর্থন করে 5টি সমর্থন করে না, কিন্তু তার হ্যাঁটি কিন্তু না হয়ে যাচ্ছে আর যার ন্যাটি হা হয়ে যাচ্ছে। এখানে কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশ জনগণের সঙ্গে এই ধরনের তামাশা, এবং আমি মনে করি যে তারা যেটি করছে এটা এই এক ধরনের তারা বোকার স্বর্গে বসবাস করছে, এবং এর চেয়ে ভুয়া একটা নির্বাচন আসলে একটা হচ্ছে যে এর আগে আমরা দেখেছি যে নির্বাচন জালিয়াতির ঘটনা দেখেছি, 1,30,30,00,000 ভুয়া ভোটারের নির্বাচন দেখেছি। 96 সালের 15ই ফেব্রুয়ারি আবার নতুন একটা ফেব্রুয়ারি ইলেকশন, সেই ফেব্রুয়ারির একতরফা ভুয়া ইলেকশন দেখেছি। এখন একটা পুরো সম্পূর্ণ ভুয়া একটা প্রক্রিয়ার ইলেকশন, যেখানে তার কোনো কমন সেন্সই যেখানে প্রয়োগ করা সম্ভব হয় না, এই ধরনের একটা ইলেকশন তারা করতে যাচ্ছে। এটার পেছনে রাষ্ট্রের সম্পদ ব্যয় করছে এবং বাংলাদেশের মানুষের সঙ্গে রীতিমতো একটা তারা প্রতারণা করছে, এবং যেখানে বাংলাদেশের মানুষকে এখন জোর করে তারা গিলিয়ে দিচ্ছে মানুষকে যে হ্যাঁ ভোট দিতে হবে। মানুষ ভোট দিতে চায় কি না চায়, আগ্রহ আছে কিনা, মানুষ কিভাবে ভোট দিতে চায়, হা না এর সমন্বয় কিভাবে হবে, কোনো প্রশ্নের কিন্তু কোনো জবাব এই দখলদার সরকার দেওয়ার কোনো সক্ষমতা নেই। যে কারণে আমি মনে করি যে এটা মানুষের সঙ্গে তামাশা, এটা গণতন্ত্রের সঙ্গে প্রতারণা, এবং এটা আমাদের নাগরিক যারা ভোটার যারা আছে তাদের সঙ্গে একটা হচ্ছে যে ভোটের মাধ্যমে জনগণকে অপমান করা হচ্ছে, আর একটা হচ্ছে যে এই যে একতরফা একটা ফার্স্ট ইলেকশনের দিকে বাংলাদেশকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা ওয়ান সাইডেড ইলেকশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। একটা বলা যায় যে আওয়ামী লীগ বিরোধী অ্যান্টি আওয়ামী লীগ যে কোয়ালিশন আছে তাদের একটা দলীয় কাউন্সিল, যে অ্যান্টি আওয়ামী লীগ যে কোয়ালিশন আছে তাদের লিডারকে, এ ধরনের একটা ইলেকশন হচ্ছে। আপনি ইলেকশনটা দেখেন, ইলেকশন মানে কম্পিটিশন, ইলেকশন মানে সবার অংশগ্রহণ। তো আজকে ইলেকশন হচ্ছে একই জার্সি পরা খেলোয়াড়দের ইলেকশন, যেখানে আসলে মানুষ দেখতে চায় যে দুইটা দল খেলছে, মানুষ স্টেডিয়ামে যায়, টিকিট কেটে খেলা দেখতে যায় যে দুইটা দল পারস্পরিকভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু বাংলাদেশের মানুষ স্টেডিয়ামে খেলা দেখতে গিয়ে দেখছে যে একটা দল নিজেরা ভাগাভাগি করে নিজেদের মধ্যে খেলছে। তো বাংলাদেশের মানুষকে তো এত বোকা মনে করা সঠিক না, এবং মানুষ তো যারা এই বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে, মানুষ কিন্তু খেলা বন্ধ করে দিবে। মানুষ খেলা বন্ধ করে দিয়ে এক ধরনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে খেলার যে নিয়ম আছে সেই নিয়ম অনুসরণ করে বাংলাদেশের মানুষ কিন্তু ভবিষ্যতে নির্বাচন আদায় করে নিবে। এবং এটা কি বাংলাদেশে, আমি একটা কথা আমি বারবার সহজ, এখানে এত জটিল করার কোনো কিছু নেই। একটা হচ্ছে যে বাংলাদেশের সমস্যার কোনো সমাধান হবে না, এই বাংলাদেশের সমস্যার সমাধান সমস্যা বাড়াচ্ছে, সংকট কমাচ্ছে না, সংকট বাড়াচ্ছে। এবং যতদিন না আজকে এই দখলদার সরকার অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, ভবিষ্যতে আরেকটা একতরফা সরকার ক্ষমতায় আসুক বা না আসুক, কোনো কিছুই বাংলাদেশে স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক উত্তরণ দিবে এবং কোনো কিছুই বাংলাদেশে বৈধতা দিবে না যতদিন না পর্যন্ত বাংলাদেশের সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে একটা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হচ্ছে, ততদিন পর্যন্ত সবকিছুই আসলে প্রহসন। একেবারেই তাই। আমার মনে হয় একটা দীর্ঘমেয়াদী সংকটের দিকেই বরং ঠেলে দিচ্ছে বাংলাদেশকে। শহীদুল হাসান খোকন ভাই, আপনার কাছ থেকে একটা বিষয় একটু জানতে চাই। আপনি সাংবাদিকতার সঙ্গে দীর্ঘ সময় জড়িত, সেই অভিজ্ঞতার আলোকে আমরা আগেও দেখেছি বাংলাদেশে যতবার এই গণভোট হয়েছে, হ্যাঁ ভোট না ভোটটা হয়েছে, এটা বরাবরই হচ্ছে দখলদার কোনো এক সরকারের করা। গণতান্ত্রিক প্রক্রিয়া আসা কোনো সরকার এই ধরনের উদ্যোগ নেয়নি কখনো। কিন্তু আগে যে এরশাদ কিংবা জিয়ার আমলে যে গণভোট হয়েছে সেই পরিপ্রেক্ষিতটা এবং আজকের যে পরিপ্রেক্ষিত, এই জায়গায় আপনার কি মনে হয় যে ভিন্ন কিছু হওয়ার আছে, বা গণভোট আসলে কতটুকু কার্যকরী, ইতিহাস কি বলে, এটা কি আসলে কার্যকরী হয় কিনা, বা গণমানুষের সম্পৃক্ততা থাকে কিনা? আপনাকে আবারও ধন্যবাদ, সেই সঙ্গে সাদ্দামকেও শুভেচ্ছা জানাচ্ছি, এবং যারা আপনার এই অনুষ্ঠান দেখছেন সবার প্রতি আমার শুভেচ্ছা। দেখুন, আমি সাদ্দামের কথার সঙ্গে একমত পোষণ করে একটা জিনিস বলতে চাই, যে আমরা ভোট নিয়ে আলোচনা করছি, গণভোট নিয়ে, এটা ঠিক আছে, এটা আলোচ্য বিষয়, কিন্তু এটি কোনো যোগ্য বিষয় নয়। কারণ আপনি যেটা বলছেন যে জেনারেল জিয়াউর রহমান এরশাদ যে গণভোটটি করেছিলেন, এটি তার কোনো ব্যতিক্রম বিষয় নয়। তাদের গণভোট ছিল রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার জন্য, আর ইউনূসের যে গণভোট, এই গণভোটটি হলো পাকিস্তান পন্থায় ফিরে যাওয়ার জন্য। তো এটি মানে কিছুটা মোটিভ চেঞ্জ, কিন্তু উদ্দেশ্য তো একই টাইপের, যে স্বার্থ সিদ্ধির জন্য ক্ষমতাবানদের এবং অবৈধ ক্ষমতা দখলদারীদের সিদ্ধির জন্য
সিদ্ধির জন্য এই প্রক্রিয়া, এই গণভোট। বাংলাদেশের মানুষ সব গণভোট বোঝে না, এগুলো নিয়ে কিন্তু আলোচনা নেই। দেখুন আজকে বাংলাদেশে সাদ্দাম যে কথাটি বললেন যে বাংলাদেশে যে গণভোট হচ্ছে, এই গণভোটটি নিয়ে মানুষের কোনো আগ্রহের জায়গা নেই। হ্যাঁ, ভোট নিয়ে অনেকটাই নেই, মানে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের এই মুহূর্তে ভোট নিয়ে কোনো মানে কি বলে এটাকে, যে আগ্রহ নেই। কারণ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের যে রাজনৈতিক সমর্থিত দল বা যাদের সমর্থন করে, সেই বড় রাজনৈতিক শক্তিটিকে এখন রাজনীতির বাইরে রাখা হয়েছে পরিকল্পিতভাবে। তো সেই রাজনৈতিক শক্তিকে বাইরে রেখে তারা একটি ভোটের আয়োজন করেছে, যেটিকে বলা হচ্ছে জাতীয় ইলেকশন পাশাপাশি গণভোট। তো জাতীয় ইলেকশনের মাধ্যমে একটি সরকার প্রক্রিয়া, এটি তারা বলতে চাইছে। কিন্তু এটাই তো বাস্তবতা যে আসলে ভাগ বাটোয়ারা, কে নেতৃত্বে থাকবে কে নেতৃত্বে থাকবে না, এটি তার ভাগ বাটোয়ারার প্রক্রিয়া। আর ভোটের ইস্যু, গণভোট যে ইস্যুটা, এটি আরো একটি চমৎকার বিষয়। আমি এটাকে চমৎকার এই জন্যই বলছি যে এটি একটি নতুন ফাঁদ, বাংলাদেশের মানুষের জন্য একটি নতুন ফাঁদ, যে ফাঁদে বাংলাদেশের মানুষকে ফেলা। এই গণভোটের উদ্দেশ্য কি? সাদ্দাম তো অনেকটা ব্যাখ্যা করলো যে অনেকগুলো পয়েন্টস, যে স্বাভাবিকভাবে প্রশ্ন যে আপনি 10টা কোশ্চেন রাখেন, আমার 3টা প্রশ্নের সঙ্গে আমি একমত না, তাই বলি কি আমি 10টাকেই হ্যাঁ বলে দেবো? এটা হ্যাঁ না ভোটের তো, এটা তো হ্যাঁ ভোট না ভোটের ইস্যু নেই। এখানে ইস্যু হচ্ছে যে এই ভোট করার উদ্দেশ্যটা, এই ভোট করার উদ্দেশ্য যে জুলাই সন্ত্রাসীদের দায় মুক্তি দেওয়া, এটা অন্যতম উদ্দেশ্য। যে যারা পুলিশ হত্যা করেছে, যারা সাধারণ মানুষকে হত্যা করেছে, যারা বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করে, সেসব থেকে তাদেরকে দায় মুক্ত দেওয়া, এটাই তো জুলাই সনদের অন্যতম একটা বিষয়। এই সনদের উদ্দেশ্য কি? এই সনদ যদি বাস্তবায়ন হয় তাহলে বাংলাদেশের সংবিধান থাকবে? তো বাংলাদেশের সংবিধান থেকে তারা চায় পাকিস্তান পন্থায় আবার ফিরে যেতে। এই জন্য এই সনদ, এই সনদের উদ্দেশ্য কি? যে যেমন আজকে গতকালকে তারেক রহমান তাদের যে নির্বাহী কমিটি, মানে কি বলে, জাতীয় স্থায়ী কমিটির বৈঠক করেছে, সেই বৈঠকে উনি বলেছেন যে বাংলাদেশে ওনার দল ক্ষমতায় আসলে একটি ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করবেন। এটা তো সাদ্দামের কথা, একই কথা, প্রমাণিত সত্য যে তারা আসলে নেতৃত্ব নির্বাচনের জন্য এই ভোটটা করছে, যে প্রধানমন্ত্রী কি হবে নিজেদের মধ্যে সমঝোতা হচ্ছে না, তাই মানুষের তাদের পক্ষে। এটা বাংলাদেশের ভোট আপনি বলতে পারি না, এটা আপনিও বলতে পারেন না বা কেউই বলতে পারেন এটা বাংলাদেশের ভোট। এটা হচ্ছে ওই যে সাদ্দাম বলল স্টেডিয়ামের বক্তব্য, যে এক পক্ষের খেলা। এটা এক পক্ষের মধ্যে নেতা নির্বাচনের একটি প্রক্রিয়া। এটাকে আপনি জাতীয় ইলেকশন বা বাংলাদেশি ইলেকশন আপনি বলতে পারেন। এটি জামাত আর বিএনপি কারা, আপনি রাজনৈতিক ইতিহাস যদি দেখেন তো 1975-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়ে এই জামাত ইসলামকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করেছে। তাদের রাজাকারদের, পাকিস্তান ফেরতদের মন্ত্রিসভায় স্থান দিয়েছে। বেগম জিয়া 91 সালে ক্ষমতায় এসে সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন। 2001 সালে আরেক ধাপ সামনে এসে জোট করে সেখানে জামাতকে ক্ষমতার অংশীদারিত্ব করা হয়েছে। তো এরা তো আমরা আর মামারা, এ তো আমরা আর মামাদের খেলা। তো এখানে আপনি ভোট, এটাকে জাতীয় ইলেকশন বা বাংলাদেশ নির্বাচন তো বলার সুযোগ নেই। এবং এই যে সরকার, যে সরকারের অধীনে বাংলাদেশে যে ভোটটি অনুষ্ঠিত হচ্ছে, এই সরকার তো পক্ষপাত দুষ্ট সরকার। এই সরকারকে যারা প্রতিষ্ঠিত করেছিল বা এই সরকারকে যারা এনেছে, তারা তো এই নির্বাচনে অংশ নিচ্ছে না। এই সরকারের যারা স্টেক হোল্ডার, তারা কারা? বিএনপি বলছে আমরা স্টেক হোল্ডার, জামাত বলছে আমরা, বাচ্চারা বলছে আমরা, হেফাজত বলছে আমরা। তো তাদের মিলেই তো একটা নির্বাচন। ব্যাপার হচ্ছে যে যখন আপনি আপনার সংগঠনের মধ্যে বা আপনার ঐক্যের মধ্যে, আপনার সাপোর্টেড পার্টির মধ্যে আপনি যখন নেতা নির্বাচন করবেন, তার জন্য যে ভোট হয়, সেটাকে আপনি জাতীয় ভোট আখ্যা দেন কিভাবে? তো বাংলাদেশে গণভোটের নামে যেটা হচ্ছে, যেটা আমাদের আলোচনা আপনি আজকে বিষয় নির্ধারণ করেছেন, সেই গণভোটটি মূলত বাংলাদেশ পন্থা থেকে দেশটাকে পাকিস্তান পন্থায় নেওয়ার একটা মেটিকুলাস ডিজাইনের পার্ট। যে ডিজাইনের কথা ডক্টর ইউনূস বলেছিলেন, সেটির অংশ হচ্ছে এই গণভোট। এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কিভাবে বাংলাদেশ পন্থা থেকে বাংলাদেশটাকে পাকিস্তান পন্থায় নেওয়া যায়, সেই জন্যই এই গণভোটের আয়োজন। কারণ গ্রামের একটা মানুষ যে রিক্সা চালায়, যে ক্ষেত মজুর, যে মুদি দোকানদার, সে কিন্তু এই গণভোট টোট বোঝে না, সে কিন্তু এই জুলাই ডিক্লারেশন বোঝে না, সে কিন্তু এই জুলাই আন্দোলন নিয়ে তার মাথায় কোনো
ইয়ে নেই। যেমন আপনি দেখেন যে আমি গতকালকে একটা ফেসবুকে রিলস দেখলাম যে একজন ভদ্র মহিলার কাছে ভোট চাইতে গেছে, তা বলছে যে যেখানে আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দলের অংশগ্রহণ নেই, সেটা কিসের ভোট? এই মস্করা করতে এসছেন? আমরা চোরকে ভোট দেব? একটা রিক্সাওয়ালাকে আপনি দেখেন যে ওই যে ছোট ছোট আমাদের মূলধারার গণমাধ্যম তো এখন দলীয় মানে ইউনূসের মুখপাত্র হয়ে গেছে, কিন্তু ছোট ছোট গণমাধ্যম মাঝে মাঝে বিভিন্ন ধরনের রিলস ছাড়ে। ফেসবুকে আমরা যে রিক্সাওয়ালা বলছে নৌকা নাই তো ভোট দিতে যাব কেন? একটা কৃষক রাস্তায় দাঁড়িয়ে বলছে যে আমি বললে তো মারবেন, তারপরেও বলি নৌকা মানে আওয়ামী লীগ না থাকলে ভোট দিতে যাব না। এইটা নিয়ে গণভোট দেন। গণভোট যদি আপনি আয়োজন করতে চান তাহলে প্রথম তো আয়োজন করেন আপনি যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে কি থাকবে না, তা নিয়ে আগে একটা গণভোট দিয়ে দেখেন, সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ দেন, তাহলেই সেটা হবে গণভোট। আর আমি যেখানে সর্বোপরি আমি সাদ্দামের ওই কথাটা বলি যে যারা এই গণভোটের আয়োজন করছে, আপনিও এই প্রশ্নটি করলেন, যারা এই গণভোটের আয়োজন করছেন তারা তো গণভোটের রাইটই রাখে না, তাদের তো কোনো আইনগত ভিত্তি নেই এই ভোট, তারা যেভাবেই ক্ষমতায় আসুক না কেন। সেটা তো আপনি সংবিধান মেনে শপথ নেওয়ার কথা বলছেন, আপনি রাষ্ট্র পরিচালনার কথা বলছেন, আপনি বিচার করার কথা বলছেন, তো ভোটের ক্ষেত্রে আপনার সংবিধান মানতে সমস্যা কোথায়? আপনি তো অবৈধভাবে এই কাজটা করছেন। তো সুতরাং রহমান আর মোহাম্মদ এরশাদ তারা বাংলাদেশে গণভোটের আয়োজন করেছিল রাষ্ট্র ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য, তাদের ক্ষমতা পাকাপোক্ত করার জন্য, তারা ক্ষমতায় থাকবে কি থাকবে না তার জন্য। কিন্তু এবারের যে গণভোটটা এটি বাংলাদেশের মানুষের জন্য একটি ফাঁদ। এই ফাঁদটি হচ্ছে বাংলাদেশটাকে বাংলাদেশ পন্থা থেকে পাকিস্তান পন্থায় ফিরিয়ে নেওয়ার জন্য এই ভোট। এবার এই গণভোট প্রসঙ্গে একটা ব্যাপার খুব স্পষ্ট যে এবার গণভোটে হ্যাঁ ভোট দেয়া মানে আপনি আপনার অবস্থানকে পাকিস্তানের পক্ষে জানান দেয়া। আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে, সেটা জানান দেওয়ার একটা উপায় হচ্ছে আপনি হ্যাঁ ভোট দেয়া। অবশ্যই এর ব্যতিক্রম কিছু হবে না। আমরা একটু সাদ্দাম হোসেনের কাছে যেতে চাই যে আমরা বিএনপির একটা চরিত্র দেখছি এই জায়গাটায় দাঁড়িয়ে, যে শুরু থেকে দেখলাম যে জুলাই সনদ নিয়ে বিএনপি একটু প্রথম দিকে না করলো, তারপরে গিয়ে আবার নমনীয় হলো। সেই গণভোট প্রসঙ্গ তারা বলল আগে নির্বাচিত সরকার আসুক, আগে নির্বাচন হোক, তারপরে গণভোট আয়োজন, তারপরে সেটাও মেনে গেল। তারেক জিয়া দেশে ফেরবার পরে তিনি এখন পর্যন্ত গণভোট নিয়ে কোথাও একটা শব্দ বলেননি। নির্বাচন নিয়ে কথা বলছেন, গণভোট নিয়ে একটা কথা বলেননি। কিন্তু বিএনপির অনেক জায়গায় আমরা দেখছি যারা নেতারা প্রচার করছেন নির্বাচনী, তারা অনেক ক্ষেত্রেই এই না ভোট দেওয়ার জন্য উৎসাহিত করছেন। আসলে যেখানে সরকার মানে ইউনূস, এই দখলদার ইউনূস যেখানে নিজেই হচ্ছে গিয়ে মাঠে নেমে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, পুরো রাষ্ট্রটাই হচ্ছে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে কাজ করে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আসলে বিএনপির করণীয় কি? বিএনপি কি চাইলেই মানে যদি গণতান্ত্রিক একটা জায়গায় আমরা দেখতে চাই যে হ্যাঁ বা না বলবার অধিকার সবার রেখেছে ইউনূস, আসলে বিএনপির জন্য কি সেই সুযোগটা একেবারেই আছে কিনা, বা এই জায়গাটায় দাঁড়িয়ে আপনার মনে হয় বিএনপি মানে এই যে এই ভোটটা যদি হয়ে যায় বাধান, এটা দায়টা কি বিএনপি এড়াতে পারবে কিনা? আজকে তো চুপ করে আছে, কিন্তু দায় এড়াতে পারবে কিনা ফাইনালি? না, প্রথম কথা হচ্ছে যে বিএনপি তো ক্ষমতার প্রতি দায়বদ্ধ। তারা আসলে ক্ষমতার রাজনীতিটাই করছে। এখানে গণতন্ত্র, মানুষের অধিকার কিংবা রাষ্ট্র এসব নিয়ে আসলে ন্যূনতম অর্থে তাদের কোনো চিন্তা ভাবনা নেই, কোনো ধরনের মাথা ব্যথা নেই। এক ধরনের ট্রান্সফার অফ পাওয়ার তারা চায়। আসলে পাওয়ারে তো তারা আছেই। এই দখলদার সরকারের একটা হচ্ছে যে আনুষ্ঠানিক সরকার, আর অনানুষ্ঠানিক ভাবে তো বিএনপি, জামায়াত, এনসিপি, এখানে তো তারা ক্ষমতায় তো অলরেডি তারা আছে। এবং বাংলাদেশে আসলে এই মুহূর্তে প্রধানমন্ত্রী কয়জন? একজন প্রধান উপদেষ্টা আছে যমুনায়, আরেকজন গুলশানে ডিফ্যাক্টো একটা ক্রাউন প্রিন্স আছে। কাউন্সিল ছাড়া যেমন চেয়ারম্যান হয়ে যাচ্ছে, ঠিক একই রকম ভাবে একটা নামমাত্র ইলেকশন করে প্রাইম মিনিস্টার হয়ে যাওয়া। রাজনীতিটা আসলে এটার মধ্যেই ঘুরপাক খাচ্ছে। এবং এটা যেটা এখানে আমাদের প্রিয় একজন সাংবাদিক শাহিদুল হাসান খোকন যেটি বললেন, সেটা হচ্ছে যে এটা এই যে মানে এর অনেক কিছুই আসলে ছকে আঁকা। এবং এটা এই 12 ফেব্রুয়ারিতে যেটি করতে যাচ্ছে, এগুলো বিভিন্ন বৈঠকের মাধ্যমে তারা সমাধান করছে। লন্ডন গোল বৈঠক, এর বাইরেও তারা বিভিন্ন ধরনের গোপন বৈঠক, সমঝোতা, ক্ষমতার ভাগাভাগি, কে কতটুকু কিভাবে কি গ্রহণ করবে নিবে, এসব নিয়ে আসলে এই দফারফাটা আসলে এটার চলছে। দফারফা আসলে গণদফার দফারফা, গণভোটের দফারফা কিংবা অন্য কোনো দফারফা চলছে না। এবং এই দায় তো আসলে বিএনপি কেও নিতে হবে। এবং বিএনপি নিজের রাজনীতি তারা যে
তাদের সেলিং পয়েন্ট হিসেবে সবসময় ব্যবহার করার চেষ্টা করে। বহুদলীয় রাজনীতি তারা নিজেরা বলার চেষ্টা করে। তো বহুদলীয় রাজনীতিতে তারা যদি বিশ্বাসই করে, তাহলে আজকে কেন তারা এই একতরফা ইলেকশনের পক্ষে তারা সাফাই গাচ্ছে কেন? তারা সবসময় তাদের বিএনপি রাজনৈতিক জায়গা থেকে সবসময় এটাকেই সবচেয়ে জোর গলায় বলার চেষ্টা বহুদলীয় রাজনীতি। তো আজকে তারা যেটি করছে সেটা হচ্ছে যে এমনকি আপনি দেখুন যে আপনি এখন কেউ যদি প্রশ্ন করে, বাংলাদেশের একটা ছোট্ট বাচ্চা যদি জিজ্ঞেস করে যে ইলেকশন কমিশনের নিবন্ধনের যারা রাজনৈতিক দল আছে তারাই বা কতজন এখানে অংশগ্রহণ করছে বা শেষ পর্যন্ত কতজন এই নির্বাচনে থাকবে, সেটা নিয়ে তো প্রশ্ন আছে। ততএব এটি আসলে বিএনপি রাজনীতির যে বিচারিতা সেটিও তো একটি প্রমাণিত হচ্ছে। আরেকটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, যেটার ব্যাপারে সিভিল সোসাইটি বিশেষ করে বাংলাদেশের এবং যারা এবার এই ভুয়া ভোটের ইলেকশনের মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় সংসদে যেতে চায়, যারা হয়তো কোনোভাবেই জনগণের সমর্থন নিয়ে অনেক সময় হয়তো তাদের জামানত টিকে রাখায় আসলে তাদের মুশকিল হতো, তারা আসলে এই বিএনপি, জামায়াত, এনসিপির এক ধরনের বলা যায় যে তাদের দয়া দাক্ষিণ্যের এমপি তারা হতে যাচ্ছে। এবং এরা সবসময় বাংলাদেশে আপনি দেখবেন যে অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র, মানবাধিকার, নির্বাচনী প্রতিযোগিতামূলক রাজনীতি এসব নিয়ে বাংলাদেশের জনগণকে তারা লেকচার দিয়েছে। এবং আজকে আপনি দেখুন যে আপনি মুখগুলো দেখুন যে এরা আজকে তারা এই পেছনের দরজা দিয়ে সংসদ ভবনে ঢোকার যে রাস্তা, এই রাস্তাটা তারাই সবচেয়ে ভালো চিনে এবং তারা তাদের এই মুখটা কিন্তু ইতিমধ্যেই উন্মোচিত হয়েছে। তো এটি আরেকটি দিক। এর বাইরে বিএনপির যে রাজনীতি, আরেকটা যেটি সেটি হচ্ছে যে আমাদের এই বিশেষ করে এই গত 15-16 মাসের যে বাস্তবতা, এবং আমরা যদি বাংলাদেশের নির্বাচনী রাজনীতির একটা বড় ঘটনা আমরা ভুলে যাই যে সেটা, এবং আমাদের মনে করিয়ে দেওয়া প্রয়োজনও আছে যে আওয়ামী লীগ বিএনপি পালাক্রমে বাংলাদেশে ক্ষমতায় থেকেছে, তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হয়েছে। আপনি দেখুন যে বিএনপি যতবার বিশেষ করে 90-এর পরে যখন সংসদীয় গণতন্ত্রের ধারাবাহিকতা শুরু হবে, একটি বারেও কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়া, ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শান্তিপূর্ণ করেনি। এবং যেটির কারণে মূলত বাংলাদেশের যে সংকটটা, যে ক্ষমতার পালাবদল কিংবা নির্বাচনী রাজনীতির মাধ্যমে সমাধান বা ফয়সালা, এটি যে সমাধান হয়নি, এটি দায় আপনি দেখুন যে 91 সালে 96 সালে আপনি বাংলাদেশ রাজনীতির ইতিহাসটা দেখুন, বা এই যে 2024, 25, 26 সালে আমরা এসেছি, আপনি দেখুন 90 থেকে 96 সালে তারা ক্ষমতায় থেকেছে, ক্ষমতায় ছেড়েছে কিভাবে, কোন ধরনের ইলেকশন তারা করছে। একটা 15 ফেব্রুয়ারিতে একতরফা ইলেকশন করে 30 দিনের মাথায় তাদেরকে ক্ষমতা হস্তান্তর করতে হয়েছে। আপনি দেখুন যে 2006 সালে ক্ষমতাকে ছেড়েছে শেখ হাসিনা। নির্বাচন নিয়ে অনেক ধরনের যৌক্তিক প্রশ্ন থাকা সত্ত্বেও বাংলাদেশের ইতিহাসে একবারের মতো 2001 সালে আপনি দেখুন যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে, আইনের শাসন, সংবিধানের প্রতি দায়বদ্ধ রাজনৈতিক দল বিএনপির কাছে নির্ধারিত সময়ের মধ্যেই, সংবিধান প্রদত্ত তত্ত্বাবধায়ক সরকারের সময়সীমার মধ্যেই বিএনপির কাছে ক্ষমতা হস্তান্তর করেছে। অথচ আজকে এদের কাছে আবার শুনতে হচ্ছে যে কারা স্বৈরাচার, কারা ফ্যাসিস্ট, এবং বিভিন্ন ধরনের রাজনীতি আজকে আমরা দেখতে পাচ্ছি। এবং 6 সালের পরে আপনি দেখুন যে 1,20,00,000 ভুয়া ভোটার বানিয়েছে। এবং এই বিচার বিভাগের প্রধান, আমাদের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়সসীমা 2 বছর বাড়িয়ে কিভাবে, এমনকি কেয়ারটেকার গভর্নমেন্ট কিভাবে দলীয় ক্যাডারকে কেয়ারটেকার গভর্নমেন্টের চিফ বানানো যায় সেই চেষ্টা করেছে। এবং সেটির পরিপ্রেক্ষিতে বাংলাদেশে 111 এর মতো ঘটনা ঘটেছে। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আরো 2 বছর সেখানে ক্ষমতায় থেকেছে। এরপরে আওয়ামী লীগকে আবারও জনগণের ভোটে ল্যান্ডস্লাইড ভিক্টরি নিয়ে আওয়ামী লীগ আবারও রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে। আরেকটা হচ্ছে যে আমরা এই যে এই বিভিন্ন, যেমন আপনি প্রশ্ন তো অনেকেই করে, তো সেই প্রশ্নগুলোর আপনি দেখুন যে আওয়ামী লীগ ইলেকশন গুলো কিভাবে করেছে। তো আপনি যদি দেখেন যে ইলেকশন নিয়ে প্রশ্ন আছে, সেগুলো নিয়ে সমাধান করা যেতে পারে। আওয়ামী লীগ কি বিএনপিকে নিষিদ্ধ করেছে? আওয়ামী লীগ কি বিএনপির নির্বাচন কমিশনের নির্বাচন করার অধিকারকে স্থগিত রেখেছে? তো বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না, এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। আওয়ামী লীগের কি আজকে সেই রাজনৈতিক সুযোগ আছে, আইনগত অধিকার আছে? আজকে দেখুন যে এটি কিন্তু প্রমাণ করে যে আমাদের এই যে রাজনৈতিক বিচারিতার বিষয়গুলো এবং কে কতটুকু গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ না অন্য কোনো কিছুর প্রতি দায়বদ্ধ, সেটা কিন্তু এই ঘটনাগুলোর মাধ্যমে আসলে প্রমাণিত হয়। যে কারণে এখানে আমি মনে করি যে বিএনপি তো এই নির্বাচনে একটা রাজনৈতিক দল, একটা ন্যূনতম গণতান্ত্রিক রাজনৈতিক দল যদি হয়ে থাকে, লিবারেল ডেমোক্রেসিতে যদি ন্যূনতম বিশ্বাস করে, এই নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না। প্রশ্নই আসেন এই নির্বাচনে কেন। আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ জনগণের দ্বারা প্রত্যাখ্যাত হবে, তো নির্বাচনে অংশগ্রহণ করতে দেন।
নির্বাচনে অংশগ্রহণ করতে দেন, জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। আপনি এতই আত্মবিশ্বাস যে আপনি বলেন যে জনগণ প্রত্যাখ্যান করবে, তো হোক, জনগণ সেটা রায় দিক, আপনি সেই সুযোগটা কেন বন্ধ করে দিচ্ছেন? তো এই পুরোটাই আসলে ভণ্ডামি রাজনীতি। এবং কোন গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা বাংলাদেশকে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে দেখতে চায়, একটা স্থিতিশীল দেশ হিসেবে দেখতে চায়, এই নির্বাচনে কারোরই অংশগ্রহণ করা উচিত না। নির্বাচনে কেন অংশগ্রহণ করবে? এটা তো নির্বাচন নয়। নির্বাচনের নামে তামাশায় তারা কেন অংশগ্রহণ করবে? এবং এটির মাধ্যমে আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে তারা সংকটের মুখে ফেলছে, এবং তারা তাদের নিজেদের রাজনীতিকে আসলে সংকটের মুখে ফেলছে। কারণ এটি বাংলাদেশে কোনো স্থায়িত্ব দেবে না, এবং এই কোন সরকারই, আমি আবারও বলছি যে কোন সরকারই আসলে টিকবে না বাংলাদেশে যতদিন না পর্যন্ত একটা ইনক্লুসিভ ফেয়ার ইলেকশন বাংলাদেশে নিশ্চিত করা সম্ভব হয়। এবং এই এবং আরো অনেক কিছুই হয়তো বাকি আছে। আমরা তো সবে মাত্র আজকে বলা যায় যে আমরা প্রথমার্ধে আছি। তো আজকে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে বাস্তবতা আপনি দেখেন, যে মবের শাসন যেভাবে, মব যদি প্রধান বিচারপতি পরিবর্তন করতে পারে, মব যদি সচিব পরিবর্তন করতে পারে, মব যদি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করতে পারে, মব যদি রায় দিতে পারে, তো বাংলাদেশে যে মব যে বাংলাদেশে এমপি বানিয়ে দেবে না, এক নির্বাচন কমিশন একটা ঘোষণা করবে, আরেকজন ঘোষণা করবে, এই পরিস্থিতি তৈরি হবে না, সেটিও কিন্তু বলার কোনো কারণ নেই। এবং আইন শৃঙ্খলা আপনি দেখুন যে তারা ফেব্রুয়ারিতে ইলেকশন করবে, বাংলাদেশে শীর্ষ দুটি গণমাধ্যম, প্রথম আলো, ডেইলি স্টার, বাংলাদেশের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, সেগুলো মুহূর্তের মধ্যে সবকিছু ভেঙে পড়ে, সেভাবে যেভাবে গোটা ঢাকার রাজধানী ঢাকা শহরের আইন শৃঙ্খলা পরিস্থিতি যেভাবে ভেঙে পড়লো, সেখানে সামনে যেভাবে নানা নাটকতার মধ্য দিয়ে পরিস্থিতি আবর্তিত হচ্ছে, যেখানে বিভিন্ন ধরনের সুযোগ সন্ধানী গোষ্ঠী তারা নিজেরা সহ আছে, একটা মানে পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখলের যে পায়, তারা যে কম্পিটিশন তাদের মধ্যে নিজেদের মধ্যে চলমান আছে। তো সেক্ষেত্রেও তো আমি মনে করি যে ঢাকা শুধুমাত্র না, গোটা বাংলাদেশই তো নতুন করে আবার ভেঙে পড়ার আশঙ্কাটা তো আছে। আরেকটা হচ্ছে যে আপনি দেখুন যে এই নির্বাচনে যে রাজনৈতিক প্রতিপক্ষগুলো আছে, এই রাজনৈতিক প্রতিপক্ষগুলো এক হচ্ছে যে যেটা আলোচনা করছিলেন যে জাতীয় ঐক্যমত্যের সরকার, ইলেকশনের আগেই সরকার গঠন করে ফেলছে, কে কোন ক্যাবিনেট নিবে, কে কি হবে না হবে, এগুলো কিন্তু তারা সব ঠিক করে ফেলছে। কে নির্বাচিত হবে, কে নির্বাচিত, কোনো ঠিক ঠিকানা নাই, এরা সরকার গঠন করে বসে আছে। তো এগুলো নিয়ে কিন্তু চলছে এখন। মানে ধরুন যে আপনি একটা ব্যাকডোর ডিলিং করছেন, যে এতটি সিট এনসিপি এতটি পাবে, এটা নিজেদের মধ্যে আপনারা আলাপ আলোচনা করে ঠিক করে নিচ্ছেন। তারপর সেটা আপনি নিজেদের ইচ্ছে মতো করে সাজাবেন, রাপ করবেন, আবার সেটাকে এডিট করবেন, লিখবেন, সেই অনুযায়ী আবার সিট বরাদ্দ দিবেন, যে এখান থেকে জামায়াত জিতবে, এখান থেকে এনসিপি জিতবে, এখান থেকে বিএনপি জিতবে। এটা কিন্তু পূর্ব নির্ধারিত ছকের মধ্যে। এখন তারপরও মানুষের শঙ্কা আছে, এত কিছুর মানুষের শঙ্কা আছে যে ইলেকশনটা হবে কিনা। কারণ তারা দেখুন যে তাদের মধ্যে সমঝোতা না হয়, কারণ সমঝোতার ইলেকশন ছাড়া কোনো ইলেকশন করা সম্ভব নয়, পূর্ব নির্ধারিত ফলাফল হবে, এতটুকু চায়। এখন এনসিপি ইলেকশনে যদি তারা কোনো সিট না পায় কোন নিরপেক্ষ ইলেকশনের মাধ্যমে, কিন্তু তাদেরকে সিট দিতে হবে, যে কারণে সেই সিটের নিশ্চয়তা আবার অন্যান্যদেরকে দিতে হবে, বিএনপি কে দায়িত্ব নিতে হবে এনসিপি কে জেতানোর, কোথাও জামাতকে নিতে হবে, জামাতকে দায়িত্ব নিতে হবে বিএনপি কে জেতা, কোথাও আবার যারা প্রথমবারের মতোই যদি এমপি হতে যাচ্ছে, সারা জীবন অন্তর্ভুক্তিমূলক বলে চিৎকার চেঁচামেচি করেছে, এটা এক প্রকার তাদের ব্যক্তিগত সঙ্গীত ছিল বলা যায়। তাদেরকে আবার কিভাবে হবে, এই ধরনের এক ধরনের জটিল পাটিগণিতের রাজনীতির মধ্যে বাংলাদেশ আবর্তিত হচ্ছে। এবং এই অবস্থার মধ্যে আমি যেটা বিশ্বাস করি, আপনি দেখুন যে আমি একটা রাজনৈতিক দল করি, এ কারণে বলছি না, আজকে আপনি দেখুন আওয়ামী লীগ এবং বিশেষ করে বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনা, আপনি দেখুন যে তিনি যে দৃষ্টিভঙ্গিটা রাখছেন, আপনি সব রাজনৈতিক আপনার মত পার্থক্য, ভালোবাসা, ভালো লাগা বা ক্ষোভ আপনি আলাদা করে রাখুন। আওয়ামী লীগ এই জায়গা থেকে একটা নিরপেক্ষ নির্বাচনের কথা তারা বলছে, যদিও এই সব অবৈধভাবে একটা সাংবিধানিক সরকারকে, একটা নির্বাচিত সরকারকে জোর করে বাধ্য করে মবের রাজনীতির মাধ্যমে, লাশের রাজনীতির মাধ্যমে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও শেখ হাসিনা গণতন্ত্রের প্রতি দায়বদ্ধ থেকে বাংলাদেশে একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের জন্য সঠিক রূপকল্পটি বাংলাদেশের জনগণের সামনে হাজির করেছেন। আওয়ামী লীগের জন্য এটা লাইফলাইন তা না, এটা বাংলাদেশের জনগণের লাইফলাইন। আমি যেটি মনে করি যে একটা নিরপেক্ষ সরকারের অন্তর্ভুক্তিমূলক ইলেকশন বাংলাদেশ হবে। আওয়ামী লীগ সেই রাস্তাটি দেখিয়েছে যে গণতন্ত্রের রাস্তা হতে পারে, আওয়ামী লীগ সেটি দেখিয়েছে। এবং তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আওয়ামী লীগের নিজস্ব অবস্থান রয়েছে, এবং যেটি আসলেই গণতান্ত্রিক চরিত্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, এই প্রশ্নগুলো আছে।
কিন্তু একটা রাজনৈতিক দল আপনি কতটা মডার্ন, কতটা ক্রিয়েটিভ থিঙ্কিং করতে পারে, কতটা সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে রেসপন্স করতে পারে, সেটা আপনি প্রমাণ করতে পারবেন যে সময়ের সঙ্গে সঙ্গে সে কতটুকু অ্যাডাপ্টেবিলিটির পরিচয় দিচ্ছে, কতটুকু ফ্লেক্সিবিলিটির পরিচয় দিচ্ছে, একটা একটা জাতীয় কনসেনসাস গড়ে তোলার জন্য কতটুকু নিজস্ব দলীয় স্বার্থ জাতীয় স্বার্থ দেখছে। আওয়ামী লীগ কিন্তু সেই জায়গা থেকে দেখুন যে সেই ফ্লেক্সিবিলিটি, সেই অ্যাডাপ্টেবিলিটি, বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা, যেটি নির্যাতন নিষ্পেষণের শিকার নানাভাবে হয়েছেন, জীবনের হুমকির মুখে পড়েছেন, এই দখলদার সরকারের প্রহসনের রায়ের শিকার হয়েছেন, সবকিছু এই এই জুলুম নির্যাতন, অপমান নির্যাতন সবকিছুর শিকার হওয়া সত্ত্বেও একেবারে সঠিক একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কিন্তু শেখ হাসিনা বাংলাদেশের জনগণের সামনে দেখিয়েছেন। এবং আমি এখানে আজকে দৃঢ়তা বলতে পারি যে বাংলাদেশের সমস্যার আওয়ামী লীগের এই নিরপেক্ষ সরকারের অধীনে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের মাধ্যমে হবে। আওয়ামী লীগের দেখানো পথেই বাংলাদেশের গণতান্ত্রিক সমাধান হতেই হবে। এটা আজও কালো, এই প্রক্রিয়াতেই বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশন ঘটবে। এটার বাইরে আসলে কোনো উপায়ও নেই। আমি একটু আরেকটা প্রসঙ্গে যেতে চাই শাহিদুল হাসান খোকন ভাইয়ের কাছে, যে আমরা এই প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগানোর মতো ঘটনাগুলো দেখলাম, পাশাপাশি একই সময় ওসমান হাদি, যে পাকিস্তানপন্থী একজন কি বলে তরুণ নেতা, তাদের পাকিস্তানপন্থীদের একজন নেতা, ওসমান হাদির যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনাকে কেন্দ্র করে ভারত বিদ্বেষ ছড়ানো, প্রথম আলো ডেইলি স্টারকে ভারতের দোসর হিসেবে আখ্যা দেয়া, এবং ওসমান হাদির মৃত্যুর পরে তার খুনি কে এবং কোথায় আছেন কোনো কিছু না জেনে শুরু থেকেই ভারতে পালিয়ে গেছেন, ভারতে আছেন, দিল্লিকে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়া, সেভেন সিস্টার, এটা তো পুরনো আলাপ, প্রতিদিনই তারা সেভেন সিস্টার ভাঙে। তো এই যে ভারত বিরোধী যে রাজনীতিটা, যে কোনো ইস্যুগুলোকেই ধরে প্রথমে ভারতের বিরুদ্ধে দাঁড় করানো, মানুষের ভেতরে ভারত বিদ্বেষটাকে জাগিয়ে তোলা, এই ভারত বিদ্বেষ জাগিয়ে তোলার কাজটা ইউনূস কেন করছে আপনার মনে হয়? এবং ভারত বিদ্বেষ মানে এদের হাতে আসলে রাজনীতি করবার মতো অন্য কোনো উপাদানও নেই, অন্য কোনো কমিটমেন্টও নেই তাদের দেবার মতো, মানুষকে এখন কি বলে ভারত বিদ্বেষটা গেলাচ্ছে। কিন্তু আপনার কাছে মনে হয় কি এই রাজনীতিটা কেন? কারণ ভারতকে এখন কিন্তু আমরা সহনশীল একটা জায়গায় দেখছি ব্যাপারটাকে। আপনাকে আবারও ধন্যবাদ। দেখুন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী যে শক্তি, যে মোর্চা, তাদের প্রধান হাতিয়ারই ভারত বিরোধী রাজনীতি। এবং স্বাধীনতা থেকে এই রাজনীতিটাই বাংলাদেশে টিকে আছে শুধুমাত্র ভারত বিদ্বেষিতা, মানে বিদ্বেষ করে এবং ভারতের বিরুদ্ধে কথা বলে। এটি বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে ভারত বিদ্বেষিতা তৈরি করে, তারপরে তারা রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, তারা দেশ পরিচালনা, তাদের ক্ষমতা টিকিয়ে থাকার জন্য ভারত বিদ্বেষ তাদের মধ্যে করেছে। কিন্তু আমরা তো ইতিহাসের যদি পার্ট নেই, তাহলে আপনি দেখবেন যে বারবার ঘুরে ফিরে আওয়ামী লীগের বিরুদ্ধে যত ভারতের দল বা ভারতের দালাল বা ভারতের কি বলে যে ভারতের শক্তি নানাভাবে বা আওয়ামী লীগকে আখ্যায়িত করা হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু সরকার বা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সরকার ভারতের সঙ্গে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে একটি চুক্তি করেছেন বা একটি ব্যবসা করেছেন বা একটি পররাষ্ট্রনীতি চালিয়েছেন, এর একটি প্রমাণ কি কোনো সরকার দিতে পেরেছে? তো দীর্ঘ সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল। ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে দুইবার স্বাধীন করেছেন। একবার তিনি, এটি তাদের বক্তব্য যে একবার তিনি বাংলাদেশটাকে স্বাধীন করেছেন পাকিস্তানি সেনাবাহিনীর, পাকিস্তানি দখলদার বাহিনীর কাছ থেকে, আরেকবার তিনি স্বাধীনতা অর্জন করেছেন ভারত সেনাবাহিনীকে বাংলাদেশ থেকে ফেরত পাঠিয়ে। দেখুন, ইতিহাস যদি আপনি পর্যালোচনা করেন যে বাংলাদেশে যদি 1971-এর দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু দেশে ফিরে ভারতীয় সেনাবাহিনীকে ফিরিয়ে না দিতেন, তাহলে কিন্তু বঙ্গবন্ধুকে এইভাবে নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হতো না সপরিবারে। বঙ্গবন্ধু বাংলাদেশের কর্তৃত্ব, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব স্বতন্ত্রভাবে দেখতে চেয়েছিলেন। এ কারণে তিনি প্রথমে বিতর্কের জায়গাগুলো থেকে ভারতকে ডিসকানেক্ট করে দিয়েছেন। অথচ ভারত কিন্তু পৃথিবীর ইতিহাসে কখনোই কোনো দেশের এই মৈত্রী বাহিনী, মৈত্রী সেনারা এত দ্রুততম সময়ে দেশ ত্যাগ করেনি। সদ্য স্বাধীন একটি রাষ্ট্র থেকে বঙ্গবন্ধু মানে ভারতের মাটিতে নেমেও প্রথম বাংলাদেশের যে ইস্যুগুলো নিয়ে আলোচনা করেছেন সেটি বাংলাদেশের, এবং বারবার তিনি কিন্তু বিভিন্ন ধরনের কথা বলেছেন যে বাংলাদেশ, তিনি কিন্তু কখনো বলেননি আগে যে ভারত আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন।
তিনি বলেছেন বাংলাদেশের স্বাধীনতায় ভারত আমাদেরকে সহযোগিতা করেছেন। তিনি কিন্তু বারবার ক্লিয়ার করেছেন। এবং দেখেন, ভারত প্রীতির কথা বলা হয় আওয়ামী লীগের বিরুদ্ধে ভারত প্রীতির অভিযোগ আনা হয়। কিন্তু আপনি দেখেন এই যে এই সরকার যারা ভারতের বিরুদ্ধে একটি প্রোপাগান্ডা, একটি মিথ তৈরি করেই মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের শক্তি কিন্তু সঞ্চার করেছিল। তো 2024-এর 5 আগস্টের পর ভারতের সঙ্গে শেখ হাসিনা অযৌক্তিক বা দেশবিরোধী একটা চুক্তি করেছিল, তার কোনো প্রমাণ কি দাখিল করতে পেরেছে? এই আসিফ নজরুলের 26 লাখ ভারতীয় গেল কোথায়? এই ভারতীয় বলে যে ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীকে কন্ট্রোল করে। তো ভারতীয় সেনাবাহিনীর সেই সদস্যরা বাংলাদেশ থেকে গেল কোথায়? তারা কোন ফ্লাইটে বাংলাদেশ ছেড়ে এলো? সেগুলো শ্বেতপত্র তারা প্রকাশ করে না কেন? আসলে বাংলাদেশে, আমি যে কথাটি আগেও বললাম, যে বাংলাদেশে মূলত দুটি ধারা, এটি 5 আগস্ট 2024-এর পরে আরো ক্লিয়ার হয়ে গেছে, যে একটি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি এবং একটি বিপক্ষের শক্তি। মুক্তিযুদ্ধের যারা বিপক্ষের শক্তি, তাদের হাতে একটা মাত্রই রাজনৈতিক হাতিয়ার, সেটা হচ্ছে ভারত বিরোধিতা। তারা ভারত বিরোধী শক্তিকে একত্রিত করে রেখেই মূলত বাংলাদেশ থেকে বারবার আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রেক্ষাপট তৈরি করেছিল কিভাবে? যে ভারতের অঙ্গরাজ্য হিসেবে বঙ্গবন্ধু বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য বাকশাল কায়েম করেছেন। সিরাজ শিকদারদের সেই স্লোগানই তো ছিল। বঙ্গবন্ধু উদার ছিলেন, তাই তিনি সেটি কঠোরভাবে তিনি মোকাবেলা করতে পারেননি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা দেখেন 1996 সালে রাষ্ট্র ক্ষমতায় এসে এটা বলতে দ্বিধা নেই যে এটা তো ওপেন সিক্রেট এখন, যে ভারতের সাথে নেগোসিয়েশন করেই তো বেগম খালেদা জিয়া 2001 সালে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন মুসলেকা দিয়ে। অলিখিত একটি চুক্তি করে এসেছিলেন, গ্যাস দেবেন, অমুক দেবেন, তমুক দেবেন। অথচ এই যে ভারত বিরোধী, কিন্তু তারা উল্টোটা করলেন, এসে ক্ষমতায় এসে 7 সিস্টার নিয়ে টান দিয়ে দিলেন। সেটা ভারতের ইস্যু, এটা নিয়ে আলোচনা করবো না। কিন্তু বাংলাদেশে 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা যতদিন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, এই দীর্ঘদিন ভারতের চোখে চোখ রেখে একমাত্র কথা তিনিই বলতে পেরেছেন। আপনি দেখান বেগম খালেদা জিয়া, জেনারেল এরশাদ বা জেনারেল জিয়া, তার কোনো ক্ষমতার সময় বন্ধু যেভাবে ভারতের সঙ্গে সীমান্ত সমাধান করেছেন, যেভাবে সমুদ্র সীমা সমাধান করেছেন, এরকম একটা যুক্তি দেখান। আপনি যদি ভুলে না যান, ইতিহাস যদি আপনার স্মরণ থাকে, যে বঙ্গবন্ধু কন্যার সময় বাংলাদেশ সীমান্তে পাকিস্তানের পৃষ্ঠপোষকতা, এই যে এখন যে বিডিআর কমিশনের চেয়ারম্যান জেনারেল আলমা ফজলুর রহমান, তার নেতৃত্বে একটি হত্যাকাণ্ড ঘটেছিল পাকিস্তানি সহায়তায় বঙ্গবন্ধু কন্যার সরকারকে উৎখাত করার জন্য। বঙ্গবন্ধু কন্যা কিন্তু সেই বিষয়টিকে কূটনৈতিকভাবে রাষ্ট্রনায়ক হিসেবে সুষ্ঠু সমাধান করেছিলেন। আর সেই জেনারেল ফজলুর রহমানকে অকালীন অবসরে পাঠিয়েছিল কে জানেন? বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় এসে প্রথম যে কাজটি করেছিলেন, এই জেনারেল ফজলুর রহমানকে বাংলাদেশ মিলিটারি থেকে অকালীন অবসরে পাঠিয়েছিলেন। ওনার আপনি ওনার ঘেটে দেখেন। সুতরাং বাংলাদেশে আওয়ামী লীগ কখনোই ভারতের সঙ্গে ভারতের চোখে চোখ রেখে কথা বলার অধিকার রাখে। আমি বলবো অধিকার, ক্ষমতাও রাখে। আর অন্য কোনো রাজনৈতিক দলের সেই ক্ষমতাটি নেই। কিন্তু সেই ক্ষমতা কথার জায়গায় প্রোপাগান্ডার জায়গায়, মিথ তৈরির জায়গায় তারা সেরা। তারা ওই যে 26 লাখ ভারতীয় চাকরি করছে, মানে বাংলাদেশের 26 লাখ মানুষের চাকরি নেই। তারা এই যে বোকার মতো বাংলাদেশে আন্দোলন নেমে গেছে, বাংলাদেশের সমস্ত ব্যবসা বাণিজ্য ওরা দখল করে নিয়েছে, ব্যবসায়ীরা ইনভেস্ট করেছে এই জঙ্গিদের পিছনে। সেনাবাহিনী বলছে তাদের ভিতরে বড় বড় লোকজন সব রয়ের কেনার গোলাম, তাদের মধ্যে একটা পক্ষ বিটে করে বসে আছে অস্ত্রশস্ত্র নিয়ে। তো এই প্রত্যেকটা জায়গায় তো ষড়যন্ত্রের একটা জাল বোনা হয়েছে, ফাঁদ পাতা হয়েছে। তো এই ফাঁদটা তৈরি করার বারবার সুযোগটা তারা পায় শুধুমাত্র ভারত বিদ্বেষিতা করে, ভারত বিদ্বেষটাকে বিক্রি করে। কিন্তু বাংলাদেশে কখনোই, বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই 54 বছরের ইতিহাসে বাংলাদেশ আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে,
প্রত্যেকটা সময়েই তারা ভারতের সঙ্গে কোনো না কোনো হিসাব পাওনা চুকিয়ে নিয়েছে। বঙ্গবন্ধু কন্যা 96-এ ক্ষমতায় এসে গঙ্গা পানি চুক্তি করে, নতুন কোনো পানি চুক্তি কি ভারতের সঙ্গে হয়েছে? হওয়ার সম্ভাবনা দেখছেন না। এরপরে দেখেন, আজকে আপনি এই 18 মাসের ইতিহাসই দেখেন যে সীমান্তে এই বিএনপির মধ্যে একটি রাজনৈতিক দল তারা ভারত অভিমুখে আপনার মার্চ কর্মসূচি পর্যন্ত পালন করেছে ত্রিপুরা পর্যন্ত। এই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত একটি গ্রুপ তারা কলকাতা দখল করার জন্য তারা লং মার্চ শুরু করেছে। তো ভারত বিদ্বেষ করে তারা মূলত রাষ্ট্র ক্ষমতাটাকে বারবার দখল এবং রাষ্ট্র ক্ষমতা দখলের পর সেটাকে কুক্ষিগত রাখার চেষ্টা করছে। এটাই হচ্ছে ভারত বিরোধী বাংলাদেশ। কিন্তু ভারত, প্রশ্নটা তুললেন, ভারত কখনোই বাংলাদেশের প্রভু হতে চায় না, বাংলাদেশকে দখল করতে চায়। দেখুন, এটি দেশ বিরোধী কথা, এটি দেশ বিরোধী কথা, এটা বাস্তবতা। ভারতের যে সামরিক সক্ষমতা, ভারতের যে অবস্থান, তাদের কি বাংলাদেশ দখল করতে 1 ঘন্টা সময় লাগে? লাগে না। আমাদের সময় লাগে কি না লাগে তার চেয়ে বড় ব্যাপার আসলে ভারত কখনো সেই আগ্রাসনটা দেখায়নি। ভারত কখনো আগ্রহী। আমার বক্তব্য যে ভারত সবসময় বাংলাদেশকে তার প্রতিবেশী, তার ভালো বন্ধু হিসেবে দেখতেছে এবং বারবার সেই কথাটি কিন্তু ভারত বলে এসছে যে আমরা আমাদের ভালো পাশে একটা ভালো প্রতিবেশী চাই। সেই প্রতিবেশী কিন্তু বাংলাদেশটাকে বারবার অস্থির রাজনীতির মধ্যে ঠেলে দেওয়া হয় নানাভাবে, এই ভারত বিদ্বেষী রাজনীতিটা করে। একেবারেতে আমরা সেই 1971 সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে মিত্র বাহিনী হিসেবে ভারতকে পেয়েছিলাম, তারপর থেকে আমরা বরাবরই দেখেছি মিত্র হিসেবেই তাদেরকে বাংলাদেশের পাশে থাকতে। এবং বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় ছিলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাকালীন সময় আমরা দেখেছি সেই মৈত্রীর সম্পর্কটা বজায় রাখা। এখানে কোনো রকম মানে বিএনপি বা জামায়াতের যে ন্যারেটিভটা যে ভারতের দাসত্ব মানা, তাদের কথায় উঠবস করা, সেটা না। আমরা বরাবরই দেখেছিলাম সম্মানের ভিত্তিতে সমমর্যাদায় একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। আমি সাদ্দাম হোসেনের কাছে একটা বিষয় জানতে চাই যে এনসিপি বর্তমানে বহুত আলোচিত মানে জামায়াতের সি টিম যেটা, তো এই এনসিপির একটা বিষয় যারা বরাবরই বলতো তাদের সঙ্গে জামাতের কোনো মানে সম্পর্ক নেই, তাদের সঙ্গে কি বলে যে তারা যুদ্ধাপরাধীর দল না, তারা তুমি কামিকে রাজাকার, এটা শুধু তারা আসলে দুষ্টামি করে বলেছিল, হ্যাঁ, এটা তাদের মনের কথা না। তো এই সব কিছুর পরে গিয়ে আজকে যখন নির্বাচন নিয়ে তারা তোড়জোড় শুরু করেছে, আমরা দেখলাম জামাতের সঙ্গে এনসিপি 30টা আসনের বিনিময়ে তারা জোট বাঁধলো। এখন প্রশ্নটা হচ্ছে 30টা আসনে যদি জামায়াতের বা তাদের জোটের পক্ষ থেকে এনসিপির নেতাদেরকে মানে মনোনয়ন দেয়া হয়, তাহলে বাকি যে 270টা আসনে জামায়াতের যে নেতারা দাঁড়াবেন, এনসিপি তো জোটের অংশ হিসেবে সেই জামায়াতের নেতার পক্ষে তারা কাজ করতে বাধ্য, জামায়াতের জন্য ভোট চাইতে বাধ্য, জামায়াতের নেতাকে জিতিয়ে আনার জন্য তারা বাধ্য। তো 30টা আসনে জামায়াত তাদেরকে জেতাবার চেষ্টা করবে, কিন্তু এনসিপি করবে 270টা আসনে জামায়াতকে জেতাবার চেষ্টা। তো এটা এখন পর্যন্ত এদেশের মানুষ একটা অংশ কি বুঝতে পারছে না যে এনসিপি কে বা কি, বা অনেকে পদত্যাগ একটা নাটক আমরা দেখলাম, মানে তারা আগে জানতেন না, অনেক নারী মানে কি বলে যারা রয়েছেন এনসিপি পদত্যাগ করলেন, তারা এমন একটা ভাব নিচ্ছেন যে তারা কিছুই জানতেন না আগে, যে এনসিপি তারা ভেবেছিল মুক্তিযুদ্ধের পক্ষে পরিশুদ্ধ একটা দল। তো এই বিষয়টাকে সাদ্দাম আপনি কিভাবে দেখছেন যে আজকে এনসিপি 270 আসনে জামায়াতকে জেতাবার জন্য তারা মাঠে কাজ করবে এবং তার নির্বাচনী প্রচারণা করবে? একটা বাংলাদেশের যে প্রচলিত কথা যে, এবং যেটা আমাদের একটা শ্লেষাত্মক ভাবে বলে যে কমিটি, মানে এই কমিটির টিম বাংলাদেশে একটা অ্যাডভান্টেজ পাবে, তাদেরকে কোনো ম্যাচ না খেলেও ফাইনালে খেলার সুযোগ দেওয়া হবে, কিংবা আরো নানা ধরনের সুযোগ সুবিধা দেওয়া হবে। তো এই আসলে এই যে টিমটা, এই এনসিপি, এটা সম্পূর্ণভাবেই এই সরকারের টিম, অন্যান্য গুলোও টিম, তবে এটি সরকারের বিশেষ পছন্দের, কিংবা এটাই সরকার আসলে নিয়োগদাতা। এই কারণে সে কারণে কিন্তু এটা, এবং এরা কিন্তু তাদের ভোটের জন্য তারা জনগণ কি ভোট দিবে না দিবে এটা নিয়ে জনগণের সমর্থন পাওয়া না পাওয়া এটাও আসলে নির্ভর করছে না। এটা নির্ভর করছে যে এই দখলদার সরকারের অবৈধ প্রধান উপদেষ্টা তিনি নেগোসিয়েশন করে কি এনে দিতে পারছে না পারছে, এটা আসলে এক ধরনের সে ধরনের একটা বিষয়। আরেকটা হচ্ছে যে এই পার্থক্যটা কি, জামায়াত এনসিপি, এটা বিভিন্ন অনেকগুলো প্রোডাক্ট থাকে, ঠিক একই রকম ভাবে এটা একটি কোম্পানির নানা ধরনের প্রোডাক্ট, একটা জামায়াত একটা এনসিপি।
এবং সত্যিকার অর্থে পার্থক্যটা আপনি যদি দেখেন যে ওভারঅল রাজনীতি কিংবা এদের পুরো দৃষ্টিভঙ্গি কিংবা এদের যেভাবে প্লেয়ার যেভাবে ট্রান্সফার করে, কে কখন কার প্লেয়ার হয়ে যাচ্ছে বলা আসলে মুশকিল। মানে এক ধরনের অলিখিত চুক্তি করে যখন যেটা প্লেয়ার জার্সি চেঞ্জ করে নিচ্ছে নিজের ইচ্ছে মতো, যে কারণে আসলে এই একই টিম কেউ হয়তো হোম ম্যাচ খেলছে, কেউ অ্যাওয়ে ম্যাচ খেলতেছে, এরকম বিষয়টা। তো এই কারণে এটা বাংলাদেশের মানুষ কিন্তু কম বেশি এটি সবসময় বলেছে, মানুষ কিন্তু এটি যে জামায়াতেরই আরেকটি, এখন তর্ক হয়েছে বি টিম না সি টিম এসব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু টিম যে একই সেটা সবসময় বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত ছিল। আর হচ্ছে যে এই মানে প্রতারণার যে রাজনীতি, আজকে আপনি যেগুলো বললেন যে যারা এই 5ই আগস্টের আগে তেমন যারা প্রতারণা করছে, এখনো তারা প্রতারণা করছে। আপনি দেখুন যে প্রতারণার লম্বা ইতিহাস, এটা আপনি বলতে পারবেন না। তাদের কথাগুলো যদি আপনি প্রমাণ আকারে নিয়ে আসেন, যখন এই অবৈধভাবে উপদেষ্টা পরিষদ গঠন করা হলো, আপনার মনে আছে, এবং যারা শুনছেন বাংলাদেশে যারা আমাদের নাগরিক আছেন, রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ নিরপেক্ষ আছেন, সবাই যে তখন কিন্তু এই নাগরিক কমিটি তারা যেটি গঠন করেছিল সেখানে বলেছিল যে এই আসিফ এবং নাহিদ তারা দুজন অনেক স্যাক্রিফাইস করছেন, কারণ তারা আগামী ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না, যেহেতু তারা উপদেষ্টা পরিষদের সদস্য। এবং আপনার এটাও মনে থাকবে, উপদেষ্টা পরিষদ যখন গঠন করে থাকেন, উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য বলেছিল যে, এবং উপদেষ্টা পরিষদের যে তারা অবৈধভাবে একটা আইন করেছে, সে অবৈধ আইনেও যে প্রাথমিক খসড়া ছিল, সেখানে খসড়া ছিল যে বর্তমান উপদেষ্টা পরিষদের কেউই ভবিষ্যৎ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তো আজকে দেখুন যে তারা নির্বাচনে অংশগ্রহণ করছে। আরেকটি হচ্ছে যে এই যে ইলেকশনের সময় আপনি যদি দেখেন যে এই সিট নিয়ে তারা 300 আসনে নির্বাচন করবে, 300 আসনে তারা নির্বাচন সুযোগ পেয়ে আছে। জামায়াতের তারা রাজনৈতিকভাবে বিরোধিতা করেছে, জামায়াতের সঙ্গে রাজনীতি করার প্রশ্নই আসে, এ ধরনের বক্তব্য উচ্চারণ করেছে। পুরোটাই আসলে একটা সুবিধাভোগীদের এবং সুবিধাবাদীদের একটা ক্লাব বলা চলে এই, এবং তারা সেটাই প্রত্যেক মুহূর্তেই তারা দেখিয়েছে। তারা দেখুন যে এই এক এক সময় আপনি দেখুন যে এই যারা এনসিপির হয়ে ইলেকশন করছে, তারা দেখবেন যে তারা এনসিপির হয়ে মনোনয়নপত্র নিয়েছে, পেছনে আবার জামায়াতের সঙ্গে বিভিন্ন ধরনের সন্ধি করেছে। আবার এদিকে বিএনপির কাছ থেকেও তারা মনোনয়নের জন্য কষাকষি করেছে যে এখান থেকে মনোনয়ন পাবে কি পাবে না, বিএনপির সমর্থন পাবে কিনা। আবার গণ অধিকার পরিষদের সঙ্গে এদিকে আবার দেখবেন যে সেখানে আবার আরেকটা ট্রান্সফার হওয়ার চেষ্টা হচ্ছে যে এই পদ পাবে কিনা, এই পদ না দিলে। মানে প্রত্যেকজন আপনি যদি হয়তো অনুসন্ধান করে দেখেন যে প্রত্যেকজনই 3-4টি দল থেকে করে নমিনেশন নিয়েছে, যেটা ক্লিক করে, যেটা সুবিধা হয়, কিংবা তাদের যে কালেকটিভ যে তারা রুলস অফ প্রসিজার করেছে, ওখানে যেটা ক্লিক করে ওই অনুযায়ী তারা বিভিন্ন শেষ মুহূর্তে তারা মনোনয়নটা জমা দিয়েছে। তো এই হচ্ছে আসলে এই দলটার চরিত্র। আরেকটা হচ্ছে যে এর আগে আমি বলেছি যে এটা হচ্ছে বাংলাদেশের নতুন একটা ফ্রিডম পার্টি। এই বঙ্গবন্ধুর খুনিদেরকে নিয়ে যেমন ফ্রিডম পার্টি গঠিত হয়েছিল, এবং যেই ফ্রিডম পার্টিকে বিএনপি ক্ষমতায় এই 30 দিনের সরকারে ফ্রিডম পার্টি নেতাদেরকে বিরোধী দল বানিয়েছিল, বঙ্গবন্ধুর খুনিদেরকে বিরোধী নেতা বানিয়েছিল। ঠিক এরকম ভাবে আরেকটা নতুন ফ্রিডম পার্টি বাংলাদেশে এসেছে। তারা জুলাই আগস্টের হত্যাকারী যারা, তারা আজকে নিজের একটা পার্টি করে বসেছে। আরেকটা হচ্ছে যারা দল ত্যাগ করেছে, আমাদের বিশেষ করে মেয়েরা অনেকেই দল ত্যাগ করেছে। আমি আলোচনা সমালোচনা অনেকেই, আমি বিভিন্ন আলোচনা দেখেছি, তাকে স্বাগত জানাই এবং আমি ওয়েলকাম করি। বিশেষ করে এই দলটি থেকে যারা সরে আসছে, তাদের এক ধরনের উপলব্ধি তো আছে, সেই উপলব্ধির জায়গা থেকে তারা প্রত্যেকটা বিষয়ে যে প্রতারণা করছে, এবং এই যে বিশেষ করে মেয়েরা যে সম্পূর্ণভাবে সরে আসলো, এটা প্রমাণ করে যে এই দলটা বাংলাদেশের বিশেষ করে হেফাজতের সঙ্গে তারা যেভাবে নারী স্বাধীনতার বিরুদ্ধে কথা বলেছে, এবং আজকে যখন তারা সম্পূর্ণভাবে ভিন্ন অবস্থান গ্রহণ করছে, নারীদের যে ন্যূনতম কোনো প্রতিনিধিত্ব তারা রাখতে চায় না, এবং তারা সম্পূর্ণ যে নারী বিদ্বেষী একটা রাজনৈতিক দল, এটা কিন্তু প্রমাণিত হচ্ছে। আরেকটা হচ্ছে যে তরুণ প্রজন্মের কোনো প্রত্যাশার সঙ্গে এরা সামঞ্জস্য রাখে না। তরুণ প্রজন্ম যে রাজনীতি প্রত্যাশা করে, তরুণ প্রজন্ম হয়তো আমাদের নিয়ে অনেক ধরনের থাকতে পারে, কিন্তু তরুণ প্রজন্মের তো যে রাজনীতি চায়, সেই রাজনীতিকে যে বর্তমান এই যারা এই এনসিপি নামে যে দলটা গঠিত হয়েছে, কিংস পার্টি গঠিত হয়েছে, এবং তারা যে তরুণ প্রজন্মের কোনো প্রত্যাশা, কোনো ধরনের প্রয়োজন, কোনো ধরনের দৃষ্টিভঙ্গির সঙ্গে তারা রাখে না। এটা একটা ছোটদের জামায়াত আপনি বলতে পারেন। ছোটদের অর্থনীতি যেমন বই আছে, এটা ছোটদের জামায়াত, ঠিক এরকম একটা বিষয় আসলে তারা এসেছে, যে কারণে
একটা হচ্ছে নারীদের সঙ্গে এদের নারীরা ছড়ে আসছে, তরুণ প্রজন্ম একই সঙ্গে বুঝতে পারছে যে এনসিপি যে সম্পূর্ণভাবেই একটা মৌলবাদী, উগ্রবাদী এবং সুবিধাবাদীদের একটা একটা দুর্নীতিবাজদের আঁকড়া রাজনৈতিক দল, যারা আসলে রাজনীতিকে যারা স্টার্ট আপ প্রকল্প মনে করে, রাজনীতি যারা এই এই 1.5 বছরেই কোনো ধরনের চাকরি না করে কয়েকদিন আগে টিউশনি করতো, হলে থাকতো, এখন তারা এক একজন কোটিপতি, গাড়ি কোটি কোটি টাকা দামের, ব্যবসা বাণিজ্য আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক কি আছে না আছে এসব তো বলার অপেক্ষা রাখে না। এবং এরা আজকে দেখবেন যে এরা সুশাসন নিয়ে কথা বলে, দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। বাংলাদেশের মানুষ তো জানে, এদের দিকে যখন তাকায় বাংলাদেশের মানুষের নতুন আলাদা করে কোনো উদাহরণ খোঁজার প্রয়োজন হয় না। যে কারণে যারা সরে আসছে তাদেরকে আমি স্বাগত জানাই এবং আমি বিশ্বাস করি যে তারা এই জামায়াত যে গড়ে উঠেছে, একটা ইভিল নেক্সাস গড়ে উঠেছে, এটার বিরুদ্ধে তারা তাদের অভিজ্ঞতা থেকে এটার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে কথা বলবে, রুখে দাঁড়াবে এবং বাংলাদেশে একটা সত্যিকারের নির্বাচন আদায় করার জন্য, গণতন্ত্রের জন্য, মুক্তিযুদ্ধের জন্য তারা সবাই মিলে কাজ করবে। আমি তাদেরকে স্বাগত জানাই এবং এই এই বিশেষ করে আমাদের নারীরা, আমাদের তরুণেরা, তারা যেন এই জামায়াত এনসিপির এই যে এক ধরনের যে উগ্রবাদী রাজনীতি, প্রতারণা রাজনীতি, ভুয়ো রাজনীতি, এটি এখান থেকে যেন ক্রমান্বয়ে সরে আসে এবং এটি আসলে আসবেই, কারণ তরুণ প্রজন্মের সে উপলব্ধিটা ইতিমধ্যেই এসেছে। সে আহ্বানটাই আমি রাখবো। সাদ্দাম ভাই, আমি একটু আপনাকে থামিয়ে আরেকটা প্রশ্ন যুক্ত করে দিচ্ছি, আমরা লাইভের একেবারে শেষ পর্যায়ে রয়েছি। আরেকটা প্রশ্ন, সেটা এটার মধ্যে দিয়ে আমরা শেষ করবো লাইভটা, সেটা হচ্ছে গিয়ে যে আমরা বিভিন্ন মিছিল বা বিভিন্ন যে কর্মসূচিগুলো বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সেগুলোর পালন করতে গিয়ে বা সফল করতে গিয়ে সবচেয়ে বেশি যেই সংগঠনের নেতাকর্মীরা গ্রেফতার হয়েছে, হামলা মামলা শিকার হয়েছে, সেটা বাংলাদেশ ছাত্রলীগ। অথবা সেই জুলাইয়ের পর থেকে যেই সংগঠনকে সবচেয়ে বেশি দায় কাঁধে নিতে হয়েছে, অপরাধ না করেও অনেক অপরাধের দায় যারা শিবির করেছে এরকম দায়ও চাপানো হয়েছে এই সংগঠনের উপরে, এই সংগঠনের নেতাকর্মীরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে গত 17 মাসে। সেই জায়গা থেকে বাংলাদেশের ছাত্রলীগের অভিভাবক হিসেবে যারা মানে আপনার যারা রয়েছেন কর্মী, তারা যারা জেলে রয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগ কি করছে এবং আপনারা এই তাদের চিকিৎসা, তাদের আইনি সহায়তা, এই জায়গাটা সমন্বয় করছেন কিনা? কারণ এই প্রশ্নটা আমাদেরকে প্রতিনিয়তই পেতে হয় বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন কর্মীদের কাছ থেকে। বিভিন্ন রকম সংকটের মধ্যে রয়েছে বিভিন্ন জন, তো যদি একটু এই ব্যাপারটা নিশ্চিত করেন যে আপনারা তাদের পাশে আছেন, এটা কি তারা বিশ্বাস করছে কিনা যে হ্যাঁ আপনারা সবসময় তাদের পাশে আছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে আসছি, আগের একটা প্রসঙ্গ ধরেই শেষ করি। আমি কিছুক্ষণ আগে আমাদের গতকালকে সম্ভবত আমাদের নিউজ, আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে জাপান সফর ঠিক করছে প্রধান উপদেষ্টা মার্চে কিংবা ফেব্রুয়ারি শেষে। মানে ইলেকশন এসব না, সেভ এক্সিটটা কিভাবে হয়, কোথা থেকে কোথায় যাবে, কিভাবে কোথা থেকে ট্রান্সফার করবে, এটা নিয়ে আসলে তারা সেটা নিয়ে ব্যস্ত আছে। এই ইলেকশন, গণভোট, এটাতে তামাশাতে তারা নিজেরাও সেটা ভালো করে জানে। তো যে কারণে তারা এই বিষয়টা নিয়ে আসলে ব্যতিব্যস্ত আছে। আরেক যে আমাদের এই আপনি যে প্রসঙ্গে আসলেন যে বর্তমানে বাংলাদেশের যে বাস্তবতা, বাংলাদেশে তো পুরো বাংলাদেশটাই তো এক অর্থে কারাগার এবং প্রত্যেক বাংলাদেশের বিশেষ করে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা তো প্রত্যেকটা মুহূর্তে আতঙ্ক নিয়ে থাকতে হচ্ছে। আমাদের বাংলাদেশের প্রত্যেক নাগরিক কি বলবে না বলবে এটা নিয়ে তাকে আগে এক ধরনের সেলফ সেন্সরশিপ করতে হচ্ছে, কি স্ট্যাটাস দিবে, কি লাইক না দিবে, কিভাবে হাসবে, কিভাবে কাঁদবে, পত্রিকার হেডলাইনটা কিভাবে লেখা যাবে, কোন শব্দটা ব্যবহার করা যাবে না যাবে, এই অবস্থার মধ্যে, কারণ রাষ্ট্রটা থট পুলিশ হয়ে উঠেছে যেখানে সবাই আসলে যে কোনো মুহূর্তে ভিকটিম হয়ে যেতে পারে। তো এই অবস্থার মধ্যে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা লড়ে যাচ্ছে এবং আমাদের এই যে প্রতিকূল পরিস্থিতি, নিজেদের সবকিছু হারিয়েও দেশের জন্য, মানুষের জন্য, গণতন্ত্রের জন্য তারা কাজ করে যাচ্ছে। এবং এটা আজকে দেখুন যে আমাদের তো স্বীকার করতে কোনো সমস্যা নেই যে আমাদের নানা ধরনের সংকট রয়েছে, আমাদের সীমাবদ্ধতা রয়েছে। এই সংকট সীমাবদ্ধ থাকা সত্ত্বেও ছাত্রলীগের নেতাকর্মীদের আদর্শিক দৃঢ়তা এত শক্তিশালী, তাদের নৈতিক সাহস এত উঁচু এবং লড়ে যাওয়ার স্পর্ধা এত বেশি অনুপ্রেরণাদায়ক, সমস্ত প্রতিকূলতাকে ডিঙ্গিয়ে, সমস্ত বাধা বিপত্তিকে জয় করেই কিন্তু আমাদের গণতান্ত্রিক সংগ্রামকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা কারাগারের থেকে একজন তরুণ শেখ মুজিবের মতো হয়তো কারাগারে রোজ নামতা লিখছে। তারা এই প্রিজন ভ্যানে থেকে এই দখলদার সরকারের অবৈধ আদালতে দাঁড়িয়ে তারা সাহসের সঙ্গে বলছে যে শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। তারা মানুষের কাছে যাচ্ছে, মানুষের বার্তা নিয়ে, গণতন্ত্রের বার্তা নিয়ে তারা যাচ্ছে। সবকিছু জয় করার মতো অদম্য একটা স্পৃহা, শক্তি যেন ছাত্রলীগের এই নেতাকর্মীদের
মধ্যে রয়েছে। এই ছাত্রলীগের নেতাকর্মীরা আমরা মনে করি যে বাংলাদেশের মানুষকে তারা ভবিষ্যতে পথ দেখাবে এবং ভবিষ্যতে সেভাবেই তারা প্রস্তুতি গ্রহণ করছে। এবং আমরা বাংলাদেশ ছাত্রলীগের আজকে নেতাকর্মীরা তো নানা ধরনের সংকটের মুখ। একটা হচ্ছে তারা তো নিজেদের বাড়িতে নেই, নিজেদের ঘরে নেই, নিজেদের শিক্ষা প্রতিষ্ঠানে নেই, সার্টিফিকেট হারিয়েছে, পুড়িয়ে গেছে, বাতিল করা হয়েছে, প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে থাকতে হচ্ছে, আত্মগোপনে থাকতে হচ্ছে। এই অবস্থার মধ্যে আবার সংগ্রাম করে যেতে হচ্ছে। কখনো কারাগারে নির্যাতন নিষ্পেষণের শিকার হচ্ছে, জামিন পাওয়ার কোনো সুযোগ নেই, তাদেরকে কোনো ধরনের জামিন পাওয়ার ন্যূনতম সুযোগ সেটি পর্যন্ত রাখা হয় না কারাগারে। এমনকি এই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্তমান দখলদার সরকার একটা সপ্তাহব্যাপী নির্যাতনের কর্মসূচি তারা চালু করেছে। এবং আপনারা বিশেষ করে গণমাধ্যমে কিছু কিছু এসেছে, যদিও গণমাধ্যমে আসা শুরুটা কম, যে কিভাবে তাদেরকে সলিটারি সেলে রাখা হচ্ছে, কিভাবে খাবার বন্ধ করে রাখা হচ্ছে, কিভাবে আরো নানা ধরনের দমনমূলক কর্মকাণ্ডগুলো পরিচালিত করা হচ্ছে। আওয়ামী লীগ তাদের নানা ধরনের নির্দেশনা, সার্বিক সহযোগিতার মাধ্যমে, সেটি আইনগত হোক, আর্থিক হোক, নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে হোক, পরিবারের সঙ্গে যোগাযোগ করার মাধ্যমে, সেই বিষয়গুলো আমরা অব্যাহত রেখেছি। এবং শুধুমাত্র আমরা নই, আমি তো মনে করি যে আমাদের দলীয় সাংগঠনিক কাঠামোর বাইরেও আমাদের দেশে বিদেশে থাকা নেতাকর্মীরা কিন্তু সাধারণ আমাদের কর্মীদের পাশে দাঁড়িয়েছে, যারা সংগ্রাম করছে, লড়াই করছে। আমরা অনেক উদাহরণ জানি, যেখানে আমি আমাদের নেতাদের সঙ্গে যখন কথা বলেছি, তখন নাম না জানা অনেক দেশের ভেতরে থাকা সাধারণ মানুষ, যারা হয়তো তাদের এই কারণটাকে সমর্থন করতে, তারা গণতন্ত্রের জন্য লড়াই করছে, তারা হয়তো তাদের এই প্রতিবাদটাকে ভালোবাসে, যে তারা মুক্তিযুদ্ধের কথা বলছে, তারা হয়তো আমাদের দলের সমর্থক নাও হতে পারে, তারা কিন্তু এই সহযোগিতাটা করছে। শিক্ষার্থীরা আমরা দেখেছি যে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে তার নিরাপত্তার কথা ভেবেছে, পরীক্ষার সুযোগ দেওয়ার জন্য সাধারণ শিক্ষার্থীরা কথা বলেছে, সুযোগ হয়তো দিতে পারেনি, কিন্তু শিক্ষার্থীরা সেটা আন্তরিকভাবে চেষ্টা করেছে। একই রকম প্রবাসে থাকা আমাদের গণতন্ত্রকামী মুক্তিযুদ্ধের কে ভালোবাসা, বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করা আমাদের প্রবাসে তাদের দলের মানুষ, দলের বাইরের মানুষ, সবাই কিন্তু যার যার জায়গা থেকে আমাদের নেতাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছে। তার বাইরে অনানুষ্ঠানিক ভাবে তারা সহযোগিতা করেছে। আমাদের আওয়ামী লীগ পরিবার, তারা সহযোগিতা করার চেষ্টা করেছে। আমরা তাদের সবার প্রতি বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। কিন্তু একই সঙ্গে আমি বলবো যে আমাদের এই যে প্রচেষ্টাগুলো, এই যে উদ্যোগগুলো আছে, এই উদ্যোগগুলোর মধ্যে আসলে তারপরও সীমাবদ্ধতা আছে। কারণ নির্যাতনের যে মাত্রাটি এত বিশাল এবং আক্রান্তের সংখ্যাটা এত বিশাল, হুমকি পীড়নের শিকার ছাত্রলীগের তরুণের সংখ্যা এত বিশাল, এবং অনেক কিছু হয়তো আমরা জানতেও পারছি না যে অভ্যন্তরে এত ঘটনা ঘটে যাচ্ছে। অনেকজন তো মৃত্যুর শিকার হচ্ছে, গুমের শিকার হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, কতদিন পরে জানা যাচ্ছে। কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কার কি অবস্থা, সকল খবর তো আমরা জানিও না। আজকে মিছিলে যাচ্ছে, পরে হয়তো 10 দিন 20 দিন আমাদের নেতা কর্মীদের কোনো খোঁজ খবর রাখারও সুযোগ হয় না, কারণ তারা সেই নিরাপত্তা ঝুঁকির মধ্যে তাদেরকে থাকতে হয়। যে কারণে সবাইকে আসলে আমরা সেভাবে রিস্ক করতে পারি সেটা আমরা বলবো না। এবং যে সহযোগিতা করা হয় সেটিও যে পর্যাপ্ত, সেটিও সুযোগ নাই। কিন্তু আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদের দৃঢ়তা, তাদের হৃদয় এত বিশাল এবং প্রতিবাদ করার স্পৃহা তাদের এত দৃঢ়, এবং যে লক্ষ্যের জন্য তারা লড়াই করে যাচ্ছে, সংগ্রাম করে যাচ্ছে, তাদেরকে আসলে সশ্রদ্ধ সালাম, অভিবাদন এবং ভালোবাসাই জানাতে হয়। এবং আমরা আমাদের জায়গা থেকে আমাদের সীমাবদ্ধতা অতিক্রম করে আমাদের সামনের প্রচেষ্টা আগামী দিনে আরো দৃঢ় করার চেষ্টা করব। একেবারেই তাই। আমরাও ভীষণভাবে আশাবাদী, এবং আমাদের আস্থার অন্যতম একটা নাম বাংলাদেশ ছাত্রলীগ। যারা আমাদের বাংলাদেশ বলি বা ৭১ যদি প্রসঙ্গ আনি, প্রত্যেকটা সময় আমরা দেখেছি যারা সবার সামনের সারিতে যেই মানুষগুলো দাঁড়িয়েছিল, যে মানুষগুলো বাংলাদেশকে রক্ষা করেছে বারবার, তাদের মধ্যে অন্যতম বাংলাদেশ ছাত্রলীগ। এবং আজকেও ঠিক একইভাবে লড়াই করে যাচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। আমাদের শুধু প্রত্যাশা একটাই, সেটা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগের তৃণমূলে যেই কর্মীরা বাংলাদেশে রয়েছে, মৃত্যুর মুখে দাঁড়িয়ে যারা লড়াই করে যাচ্ছে শুধুমাত্র নিজেকে মুজিব সৈনিক এই পরিচয়টার উপরে দাঁড়িয়ে, সেই মানুষগুলো কখনো অসহায় বোধ না করুক, কখনো তাদের এইটুকু আস্থা থাকুক বরাবর যে সাদ্দাম হোসেনরা আমাদের পাশে সবসময় আছে, বাংলাদেশ ছাত্রলীগ আমাদের পাশে রয়েছে, আমাদের পাশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বয়ং রয়েছে। এই বিশ্বাসটুকু নিয়ে এই লড়াইটা অব্যাহত থাকবে, এটা আমাদের প্রত্যাশা। আমরা একেবারে শেষ পর্যায়ে লাইভের। খোকন ভাই, জাস্ট 1 মিনিট যদি সর্বশেষ কোনো কিছু আপনি যুক্ত করতে চান আমাদেরকে। দেখুন, আমি সাদ্দামের কথা সূত্র ধরে একটি কথাই বলবো, যে আমাদের অস্তিত্বের প্রশ্নে, আমাদের টিকে থাকার প্রশ্নে মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষদের একটি ঐক্য আবার গড়ে তুলতে হবে। যে ঐক্যটি শুধু রাজনৈতিক ঐক্য নয়, এটি হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একটি জাতীয় ঐক্য।
যে জাতীয় ঐক্য, বাংলাদেশের যে সত্যিকার যে বাংলাদেশ, আমাদের ৭১-এর মুক্তিযুদ্ধের যে বাংলাদেশ, বঙ্গবন্ধুর আদর্শের যে বাংলাদেশ, সেই বাংলাদেশটি ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেই বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদেরকে আবার ঐক্যবদ্ধভাবে আমাদের যার যার অবস্থান থেকে, বঙ্গবন্ধু ১৯৭১-এর ৭ই মার্চ ভাষণে বলেছিলেন যে যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং আমাদের আজকে এই সময়ে এসে আমাদেরকে সেই বঙ্গবন্ধুর সেই দিনের সেই ডাকটাকে স্মরণ করে, সেই আহ্বানকে স্মরণ করে আমাদেরকে যার যার অবস্থান থেকে যার যার সামর্থ্য